বায়োলজি, জীববিদ্যা। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে, বায়োস ও লোগস। বায়োস কথার অর্থ হচ্ছে জীবন, লোগস কথার অর্থ হচ্ছে বিদ্যা। অর্থাৎ যে বিদ্যায় জীবন নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীববিদ্যা। বায়োস ও লোগস। বায়োস কথার অর্থ হচ্ছে জীবন, লোগস কথার অর্থ হচ্ছে বিদ্যা বা অধ্যয়ন বা স্টাডি। তাহলে যে বিদ্যায় জীবন নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় জীববিদ্যা। জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। জীববিদ্যার দুটি শাখা, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা আর একটা হচ্ছে প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, প্রাণীবিদ্যায় প্রাণী নিয়ে আলোচনা করা হয়। প্রাণীবিদ্যার জনকও অ্যারিস্টটল, জীববিদ্যার জনকও অ্যারিস্টটল, কিন্তু উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস। প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল। উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস জনক। উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তাহলে জীববিদ্যা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তাহলে জীববিদ্যা সম্পর্কে আমাদেরকে জানতে গেলে জীব সম্পর্কে জানতে হবে। আর জীব সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে কোষ সম্পর্কে। কেন কোষ সম্পর্কে জানতে হবে? কারণ কোষই হচ্ছে জীবদেহের সব থেকে ছোট গঠনগত ও কার্যগত একক। যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটা লোহার টুকরো ছোট ছোট লোহার যে কণা রয়েছে, কণা দিয়ে তৈরি, যাকে অ্যাটম বলা হয়, পরমাণু বলা হয়। আরো উদাহরণ দিই, একটা পাকা বাড়ি, একটা অট্টালিকা কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি, ছোট ছোট ইট দিয়ে তৈরি। ঠিক একইভাবে আমাদের জীবদেহ ছোট ছোট কোষ দিয়ে তৈরি। কিন্তু ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? লোহার কণাই হোক অথবা ইট হোক, ইট লোহার কণার ভিতরে জীবন নেই, কিন্তু কোষের ভিতরে জীবন আছে। এটাই পার্থক্য। তাহলে জীবদের সব থেকে ছোট গঠনগত কার্যগত একক হলো কোষ। জীবদেহের সব থেকে ছোট গঠনগত ও কার্যগত গঠনগত একক হলো কোষ। গঠনগত কেন? কারণ কোষ দিয়ে জীবদেহ গঠিত, প্রত্যেকটা অঙ্গ গঠিত। ছোট ছোট কোষ নিয়ে গঠিত হয় কলা, কতগুলো কলা নিয়ে গঠিত হয় অঙ্গ, কতগুলো অঙ্গ নিয়ে গঠিত হয় একটা তন্ত্র, আর কতগুলো তন্ত্র নিয়ে গঠিত হয় একটা জীবদেহ। কার্যগত কেন? কারণ প্রত্যেকটা সজীব কোষেই যে সূর্য থেকে যে সৌরশক্তিটা আসে, সেই সৌরশক্তি স্থিতিশক্তি রূপে, গ্লুকোজ রূপে, শর্করা রূপে সঞ্চিত থাকে। সেই খাবারটাই অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সেখান থেকে কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। সেটা আমরা শ্বসন চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত জানবো কিভাবে শক্তি উৎপন্ন হয়। আর শক্তি উৎপন্ন হয় বলেই আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি, জৈবিক ক্রিয়াকলাপগুলো চলছে। যদি আরো উদাহরণ দিই, যেমন জিহ্বা দ্বারা আমরা কি অনুভব করছি? জীব দ্বারা স্বাদ অনুভব করছি। জিহ্বাটা কি দিয়ে তৈরি? জীবজা কোষ দিয়ে তৈরি। যে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়ে চলেছে প্রত্যেক মুহূর্তে, রক্ত কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। মস্তিষ্ক কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। নাক, চোখ, কান, গলা সবকিছু কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এর জন্য বলছি গঠনগত দিক থেকে, কার্যগত দিক থেকে একক হলো কোষ। তাহলে কোষ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ কোষ কে প্রথম আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। কিন্তু রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেই কোষটা ছিল মৃত কোষ, কর্কের টুকরো থেকে আবিষ্কার করেছিলেন। কে? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন মৃত কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক।
এই রবার্ট হুককেই বলা হয়, আবার কি বলা হয়, রবার্ট হুককেই বলা হয় কোষবিদ্যার জনক বলা হয়, কোষবিদ্যার জনক। তাহলে কোষ আবিষ্কার প্রথম কে করেছিলেন, রবার্ট হুক। কি কোষ আবিষ্কার করেছিলেন, মৃত কোষ আবিষ্কার করে। কোষবিদ্যার জনক কাকে বলা হয়, রবার্ট হুককেই বলা হয় কোষবিদ্যার জনক বলা হয়, কোষবিদ্যার জনক। তাহলে জীবিত কোষকে প্রথম আবিষ্কার করেন, জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন 1674 খ্রিস্টাব্দে কে, অ্যান্টনি লিউয়েন হক। অ্যান্টনি লিউয়েন হক, অ্যান্টনি লিউয়েন হক, অ্যান্টনি লিউয়েন হক জীবিত কোষ আবিষ্কার করেন প্রথম, জীবিত কোষ আবিষ্কার করেন। একে কি বলা হয়, একে ব্যাকটেরিয় বিদ্যার জনক বলা হয়, ব্যাকটেরিয় বিদ্যার জনক বলা হয়, ব্যাকটেরিয় বিদ্যার জনক বলা হয়, ব্যাকটেরিয় বিদ্যার জনক বলা হয়। অ্যান্টনি লিউয়েন হক জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন। তাহলে সজীব কোষ প্রথম অর্থাৎ জীবিত কোষ আবিষ্কার করলেন অ্যান্টনি লিউয়েন হক। তো বলে কোষ প্রথম কে আবিষ্কার করেছেন, রবার্ট হুক আবিষ্কার করেছেন। তাহলে আমাদের কোষ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আরো জানতে হবে যে এই পৃথিবীতে সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে ছোট কোষ কি, মানবদেহের সবচেয়ে বড় কোষ কি, মানবদেহের সবচেয়ে ছোট কোষ কি, মানবদেহের দীর্ঘতম কোষ কি, কোষের অধ্যয়নকে কি বলা হয়, কোষ নিয়ে পড়াশোনা করতে কি বলা হয়। যেমন জীবের অধ্যয়নকে, জীব নিয়ে যে স্টাডি, সেই স্টাডিকে কি বলা হয়, বায়োলজি বলা হয়। কোষ নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হয় সাইটোলজি, সাইটোলজি, সাইটোলজি। কোষের অধ্যয়নকে, কোষ নিয়ে অধ্যয়নকে, কোষ নিয়ে অধ্যয়নকে সাইটোলজি বলা হয়, কোষ নিয়ে অধ্যয়ন সেটা হচ্ছে সাইটোলজি বলা হয়। পৃথিবীতে এই ওয়ার্ল্ডে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সব থেকে বড় কোষ, সবচেয়ে বড় কোন কোষ, সব থেকে বড় কোষ, সব থেকে বড় কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, উট পাখির ডিম। এই পৃথিবীতে সব থেকে ছোট কোষ, ছোট কোষ, ছোট কোষ কি, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা সব থেকে ছোট। মানব দেহে, মানব দেহে সব থেকে বড় কোষ, বড় কোষ সে নাম হচ্ছে ডিম্বাণু। মানব দেহে, মানব দেহের সবচেয়ে ছোট কোষ, মানব দেহের ছোট কোষের নাম হচ্ছে শুক্রাণু। মানব দেহের সবচেয়ে দীর্ঘ কোষ, দীর্ঘ কোষ হচ্ছে স্নায়ু বা নিউরন, নিউরন, স্নায়ু বা নিউরন। ছোট কোষ হচ্ছে শুক্রাণু, সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু। মানব দেহে, তাহলে মানব দেহে সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু, সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে নার্ভ বা স্নায়ু কোষ, যেটাকে বলা হচ্ছে নিউরন বলা হচ্ছে। মানব দেহে তাহলে কোথায় কোষ বিভাজন মানে কোষ তৈরিটা খুব দ্রুত গতিতে ঘটে, যকৃতে বা লিভারে। সব থেকে ধীর গতিতে কোথায় ঘটে, মস্তিষ্কে ঘটে। এর জন্য বলা হয় মস্তিষ্কে যদি আঘাত লাগে, কোষ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের মৃত্যু হয়ে যায়। কারণ কেন, মস্তিষ্কে কোষই তৈরি হয় না। আর দ্রুত কোষ বিভাজন যকৃতে ঘটে চলেছে, লিভারে ঘটে চলেছে। তাহলে মানব দেহে সবচেয়ে দ্রুত কোষ বিভাজন, মানব দেহে, মানব দেহে দ্রুত কোষ বিভাজন, দ্রুত কোষ বিভাজন, কোষ বিভাজন কোথায় হচ্ছে, লিভারে বা যকৃতে। ধীর গতিতে, সবচেয়ে ধীর গতিতে হচ্ছে, ধীর গতিতে কোষ বিভাজন হচ্ছে মস্তিষ্কে, মস্তিষ্কে হয়েছে। এই পৃথিবীতে আরো আমাদের একটু জেনে নেওয়া দরকার, এই পৃথিবীতে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, বড় উদ্ভিদ কোষ, বড় উদ্ভিদ কোষের নাম র্যামি নামক উদ্ভিদের, র্যামি নামক উদ্ভিদের বাকল বা তন্তু, বাকল বা তন্তু, বাকল বা তন্তু। তাহলে আমরা প্রথমেই কি জেনেছি যে এই জীবদেহটা কোষ দিয়ে তৈরি, গঠনগত কার্যগত একক। এই কথাটা কে বলেছিলেন, স্লাইডেন, বিজ্ঞানী স্লাইডেন ও সোয়ান বলেছিলেন যে জীবদেহ কোষ দিয়ে তৈরি। রবার্ট হুক আবিষ্কার করেছিলেন, তিনি বলেননি যে জীবদেহটা কোষ দিয়ে তৈরি। অ্যান্টনি লিউয়েন করেছিলেন, বলেননি। কিন্তু স্লাইডেন ও সোয়ান এই কথাটা বলেছেন, জীবদেহের গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। এর জন্য স্লাইডেন ও সোয়ানকে বলা হয় কোষ তত্ত্বের প্রবক্তা। কোষ তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্লাইডেন ও সোয়ান, কোষ তত্ত্বের প্রবক্তা,
কোষ কোষ তথ্যের প্রবক্তা, কোষ তথ্যের প্রবক্তা, প্রবক্তা। স্লাইডেন, স্লাইডেন ও সোয়ান। মৃত কোষকে কি বলা হয়? মৃত কোষকে কি বলা হয়? মৃত কোষকে বলা হয় নেপ্রেসিস। মৃত কোষকে বলা হয় নেপ্রেসিস। এগুলো খুব ইম্পর্টেন্ট। কোষের দৈর্ঘ্য কত হলে আমরা দেখতে পাই? 100 মাইক্রোমিটার, এর কম হলে আমরা দেখতে পাই না। ঠিক আছে, 100 মাইক্রোমিটার, 100 মাইক্রোমিটার। কম হলে আমরা, সাইজে কম হলে আমরা দেখতে পাবো না, কম হলে আর দেখতে পাবো না। 100 মাইক্রোমিটারের কম হলে কোষের দৈর্ঘ্য। তাহলে কোষ, এবার কোষের আমরা ভিতরের দিকে যাবো আস্তে আস্তে। কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। দুই ভাগে ভাগ করা হয় কোষকে। প্রোক্যারিওটিক কোষকে আদি কোষ বলা হয়। যেমন নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া যে কোষটা থাকে না, সেই কোষটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কাদের? ইউক্যারিওটিক কোষ আমাদের উদ্ভিদদের, প্রাণীদের যে কোষটা, সেটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক যে কোষটা আছে, সেই প্রোক্যারিওটিক কোষটা বিকশিত নয়, আর ইউক্যারিওটিক কোষটা পুরো বিকশিত কোষ। প্রোক্যারিওটিক কোষের ভিতরে অনেক ডিপার্টমেন্ট থাকে না, কোষীয় অঙ্গাণু সব থাকে না, আর থাকলেও সেটা বিকশিত না, অপূর্ণ। আর ইউক্যারিওটিক কোষ, যেটা আমাদের কোষ, সেই কোষের যে কোষীয় অঙ্গাণু, যে কোষীয় ডিপার্টমেন্ট, সেটা বিকশিত। কোষ দুই প্রকার। এক হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক কোষ, আর হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কাদের কোষ? বিভিন্ন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল। আর ইউক্যারিওটিক কোষ বলতে কাদের কোষ? উদ্ভিদ প্রাণীদের কোষ। উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, এদের কোষ হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ হচ্ছে বিকশিত, আর প্রোক্যারিওটিক কোষ অবিকশিত। আমরা প্রথমে ইউক্যারিওটিক কোষ সম্পর্কে বিস্তারিত জানবো, তারপরে প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কোষ, প্রত্যেকটা কোষ যদি আমরা দেখি, যদি ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো সেটা কি দিয়ে তৈরি। কোষ কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর দিয়ে তৈরি। কোষ প্রাচীর, কোষ পর্দা, কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, প্রোটোপ্লাজম দিয়ে তৈরি। প্রোটোপ্লাজমকে আবার ভাগ করা হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে। প্রোটোপ্লাজমকে কি ভাগে ভাগ করা হচ্ছে? এক হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে আবার বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হচ্ছে। সাইটোপ্লাজমকে, সাইটোপ্লাজমকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হচ্ছে। যেমন কি রয়েছে সাইটোপ্লাজমের ভিতরে? মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, রাইবোজোম, লাইসোজোম, লাইসোজোম। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম, ভ্যাকিউল, এগুলো দিয়ে সাইটোপ্লাজম তৈরি। লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, ভ্যাকিউল,
ভ্যাকিউল ইত্যাদি। নিউক্লিয়াসকেও যদি আমরা ভাগ করি, নিউক্লিয়াসকেও কয় ভাগে ভাগ করা হচ্ছে দেখো। নিউক্লিয়াস যেমন কি নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় লাশ, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা। তাহলে একটা কোষ, কোষ কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর, কোষ পর্দা, আর হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমি দুটো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। নিউক্লিয়াসকে আবার চারটি ভাগে ভাগ করেছি। নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা। আর সাইটোপ্লাজমের আমি আবার অনেকগুলো ভাগ করেছি, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গ্লাইসোজোম, গলগি বডি, সেন্ট্রোজোম, ভ্যাকিউল। আসলে এগুলো কি, এগুলো সম্পর্কে আমাদের এখন বিস্তারিত জানতে হবে। দেখো, তাহলে যে একটা কোষ যদি আমি বলি, একটা কোষ আঁকলাম, একটা কোষ আঁকলাম, কোষের সবচেয়ে বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় কোষ পর্দা। বাইরে, তার চেয়েও বাইরে কি থাকে? কোষ প্রাচীর। তাহলে এটা হচ্ছে যদি বলা হয় কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তারপরে রয়েছে কি? কোষ পর্দা। তারপরে রয়েছে কোষ পর্দা। আর কোষ পর্দার ভেতরে যে রয়েছে কোষ পর্দা, তার কোষ প্রাচীর, তারপরে কোষ পর্দা, তারপরে কোষের ভেতরে অনেক ডিপার্টমেন্ট থাকে, অনেক ডিপার্টমেন্ট থাকে, অনেক ডিপার্টমেন্ট রয়েছে। যেমন এই যে ডিপার্টমেন্ট, মেইন যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। যেমন এই কোষ রয়েছে, কোষ প্রাচীর, প্রথমে কোষ প্রাচীর থাকলো, তারপরে কোষ পর্দা থাকলো, এটা কোষ পর্দা। তার প্রোটোপ্লাজম রয়েছে। প্রোটোপ্লাজম কি? এই কোষ প্রাচীর ও কোষ পর্দা, যে কোষ প্রাচীর আর কোষ পর্দা, এটা বাদ দিয়ে কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস সবকিছু রয়েছে তাকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ এইখানে কি রয়েছে? মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বডি, এগুলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম, এই সমস্ত কিছুকে একত্রিত ভাবে, অর্থাৎ কোষের ভিতর একত্রিত ভাবে কি বলা হবে? প্রোটোপ্লাজম বলা হবে। প্রোটোপ্লাজমকে দুটো ভাগ হচ্ছে নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস ধরলে, নিউক্লিয়াস। তাহলে এই যে নিউক্লিয়াস বাদ দিয়ে আলাদা যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, আলাদা যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে নিউক্লিয়াস অনলি বাদ দিয়ে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, রাইবোজোম রয়েছে, লাইসোসোম, এই সমস্ত কিছুকে একসাথে কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম বলা হয়। তাহলে মনে রাখতে হবে, এখানে বেশিরভাগ সময় গুলিয়ে ফেলে যে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম অনেকে একভাবে, না, এক নয়। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীর ও কোষ পর্দা বাদ দিয়ে কোষের ভিতরে যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, কোষীয় অঙ্গাণু রয়েছে, তাকে বলা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম কি? অনলি কোষের ভেতরে কি বাদ দিয়ে? অনলি শুধুমাত্র নিউক্লিয়াস বাদ দিয়ে অন্য সব যে ডিপার্টমেন্ট রয়েছে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমরা প্রথমে প্রোটোপ্লাজম সম্পর্কে জানি, কোষ প্রাচীর সম্পর্কে জানি, প্রথমে সব থেকে বাইরে কোষ প্রাচীর রয়েছে, তারপরে জানবো কোষ পর্দা সম্পর্কে, তারপরে আমরা জানবো প্রোটোপ্লাজম সম্পর্কে, তারপর নিউক্লিয়াস। আস্তে আস্তে আমরা দীর্ঘভাবে জানতে থাকবো। তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর সম্পর্কে। কোষ প্রাচীর সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, কোষ প্রাচীর সম্পর্কে। কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তাহলে কোষের সবচেয়ে বাইরে যে কোষীয় ডিপার্টমেন্টটা থাকে সেটা কোষ প্রাচীর রয়েছে, কোষ প্রাচীর, প্রাচীর আকার রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এখানে মনে রাখাটা খুবই আবশ্যিক, কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষের থাকে, প্রাণী কোষের থাকে না, উদ্ভিদ কোষের থাকে। আর উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, যেটা কম্পিটিটিভ এক্সামে বারবার এসছে, কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর। কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। বাস, এখানে জানলাম আমরা। তারপর আমরা জানছি এটা কি ভেদ্য, ভেদ করা যায়? হ্যাঁ, ভেদ্য। ভেদ্য বলে তো বিভিন্ন পদার্থগুলো যে কোষের ভিতরে কোথা দিয়ে প্রবেশ করবে? কোষ প্রাচীর দিয়ে প্রথম তো কোষ প্রাচীরকেই ভেদ করতে হবে, ভেদ্য কোষ প্রাচীর।
কোষপর্দা সম্পর্কে আমাদের জানি। কোষপর্দা কি উভয়েরই থাকে, উদ্ভিদ প্রাণীও? হ্যাঁ, কোষপর্দা উদ্ভিদ কোষেরও থাকে, প্রাণী কোষেরও থাকে, কিন্তু এটা অর্ধবেদ্য। কিছু কিছু পদার্থ ওর ভিতর দিয়ে প্রবেশ করতে পারে, কিছু কিছু পদার্থ প্রবেশ করতে পারে না, কিন্তু দুজনেরই থাকে, উদ্ভিদেরও থাকে, প্রাণীদেরও থাকে। কোষপর্দা, 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 কোষপর্দা। কোষপর্দা কি দিয়ে তৈরি? কোষপর্দা, তাহলে কোষপর্দার কাজটা কি? কোষপর্দার কাজ হচ্ছে যে কোষের ভিতরে যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মনে রাখতে হবে এক একটা কাজ আছে। নিউক্লিয়াসের একটা কাজ আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ আছে, সম্পূর্ণ মিলেই তো একটা কোষ। ওই যে ভেতরের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, কোষীয় অঙ্গাণু রয়েছে, যে কোষীয় অঙ্গাণুকে রক্ষা করা কার কাজ? কোষপর্দার কাজ, রক্ষা করছে। এই কোষপর্দা থেকে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া, গলগি কার থেকে তৈরি হয়? কোষপর্দা থেকে তৈরি হয়, কোষপর্দা থেকে তৈরি হয়। তাহলে কোষপর্দা থেকে তৈরি হয়, তা রক্ষা করছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে রক্ষা করছে হচ্ছে কোষপর্দা। বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে, কোষীয় অঙ্গাণুকে, অঙ্গাণুকে রক্ষা করছে, অঙ্গাণুকে রক্ষা করছে, রক্ষা করছে কোষপর্দা। কোষপর্দার পরে তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানলাম, কোষপর্দা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো তাহলে প্রোটোপ্লাজম সম্পর্কে, যেটা কোষের ভিতরে, কোষের ভিতরে যা কিছু রয়েছে নিউক্লিয়াস সহ তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম কে আবিষ্কার করেছেন? প্রোটোপ্লাজম আবিষ্কার করেছে পারকিনজে, পারকিনজে আবিষ্কার করেছেন। আর এই প্রোটোপ্লাজমকেই জীবনের আধার কে বলেছেন? হ্যাক্সলে বলেছে জীবনের আধার। কারণ জীবন এর জন্যই তো আছে, প্রোটোপ্লাজমের জন্যই তো আছে, জীবনের আধার বলেছেন হ্যাক্সলে। জালিকা, নিউক্লিয় জালিকা, জালিকা, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন একটা নিউক্লিয়াস আঁকলাম, একটা নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা রয়েছে একে নিউক্লিয় পর্দা বলা হচ্ছে। নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা রয়েছে, ভেতরে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে নিউক্লিয়াসের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন নিউক্লিয় প্লাজম, এগুলোকে রক্ষা করছে কি? নিউক্লিয় পর্দা রক্ষা করছে। যেমন হচ্ছে কোষের বাইরে কি রয়েছে? কোষ পর্দা রয়েছে। নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা রয়েছে। নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয় প্লাজমের ভিতরে একটা ছোট জায়গা থাকে যেখানে কি গোলাকার, অনেকটা গোলাকার আকৃতি বিশিষ্ট ডিপার্টমেন্ট, ডিএনএ আরএনএ সংশ্লেষিত হচ্ছে, প্রোটিন সংশ্লেষিত হচ্ছে এখানে নিউক্লিয় লাশে। নিউক্লিয় প্লাজম বলতে নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ, অর্ধ তরল পদার্থ, তাকেই বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। আর এই নিউক্লিয় প্লাজমের ভিতরেই বিভিন্ন জালিকার আকারে ভেসে বেড়াচ্ছে ক্রোমাটিন সূত্র। এই যে নিউক্লিয় জালিকা, এখানে রয়েছে নিউক্লিয় প্লাজম, প্লাজম হচ্ছে তরল পদার্থ, এটাই নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় প্লাজম। আর নিউক্লিয় প্লাজমের ভিতরে জালিকার আকারে কি করছে? জালিকার আকারে কি রয়েছে? নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকাই রয়েছে থেকে কি ক্রোমাটিন সূত্র তৈরি হয়। তাহলে নিউক্লিয়াসের পরে তাহলে আমরা জানলাম নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের ভাগ, আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া। এরকম ভাবে আমরা এক একটা ডিপার্টমেন্ট, এক একটা কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়া, এটা কেউ বলছে বিজ্ঞানী অল্টাম্যান আবিষ্কার করেছেন, কেউ বলছে অ্যালবার্ট ভন কালিকার আবিষ্কার করেছেন, ডিবেট আছে। নামকরণ করেছেন বিজ্ঞানী ভেন্ডা। পরীক্ষার সময় খুব একটা দেবে না, মনে রাখবে বিজ্ঞানী ভেন্ডা নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। কেউ বলছে অল্টাম্যান আবিষ্কার করেছেন, অল্টাম্যান আবিষ্কার করেছেন, ভন কালিকার আবিষ্কার করেছেন। তবে অল্টাম্যান যে আবিষ্কার করেছেন সেই সময় তিনি মাইটোকন্ড্রিয়া নাম কিন্তু দেয়নি, তিনি বায়োব্লাস্ট এরকম কিছু একটা নাম দিয়েছিলেন মাইটোকন্ড্রিয়ার। কিন্তু মাইটোকন্ড্রিয়ার নামকরণটা কি করেছে বিজ্ঞানী ভেন্ডা, বিজ্ঞানী ভেন্ডা, ভেন্ডা, ভেন্ডা নামকরণ করেন, মাইটোকন্ড্রিয়ার নামকরণটা করেন বিজ্ঞানী ভেন্ডা। আবিষ্কারক অল্টাম্যান বলতে পারো, একজন আবিষ্কারক, অল্টাম্যান আবিষ্কার করেন, আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে অল্টাম্যান। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলা হয়, কোষের শক্তি ঘর বলা হয়, কোষের শক্তি ঘর বলা হয়। কেন বলা হয় কোষের শক্তি ঘর? কেন বলা হচ্ছে? প্রথমে আমি আলোচনা করছিলাম কোষ থেকে শক্তি উৎপন্ন হয়, তার জন্য জৈবিক ক্রিয়া চলেছে। ওইটা কোথায় তৈরি হয়? ওই যে একটা কোষ রয়েছে, কোষের ভিতরে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, আমি আগেই বলেছি না, এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ। নিউক্লিয়াসকে তো সবাইকে পরিচালনা করছে, তাহলে একটা ডিপার্টমেন্ট এরকম রয়েছে, কে রয়েছে? মাইটোকন্ড্রিয়া রয়েছে। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি করছে? বলছে নিউক্লিয়াস বলছে মাইটোকন্ড্রিয়া তুই কি তৈরি করবি? শক্তি তৈরি করবি। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে, আর শক্তি তৈরি করছে বলে কি হচ্ছে? জৈবিক ক্রিয়াগুলো চলছে।
মাইটোকন্ড্রিয়ার ভিতরে বৈদ্যুতিক শক্তিটা কি হচ্ছে, গ্লুকোজটা কি হচ্ছে, তাপ শক্তি বা গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার জন্য শক্তি কোথায় উৎপন্ন হয়, এখানে। তার জন্য তো শক্তি ঘর উৎপন্ন হয় এটিপি। অতিরিক্ত শক্তিটা কিসের ভিতরে সঞ্চিত থাকে, এটিপির ভিতরে। এটিপি কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এখানে কোথায় করছে, কোষের শক্তি যে তৈরি হয় এটা কোন প্রক্রিয়ায় গঠিত হয়, কেফ চক্র। একে বলা হয় কেফ চক্র। ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। ক্রেবস চক্র বিজ্ঞানী যে বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এই জিনিসটা প্রথম আবিষ্কার করেছিলেন, যে কোষের ভিতরে শক্তি রয়েছে, তার নাম অনুসারে নাম রেখে দিয়েছে। শক্তি উৎপন্ন যে প্রক্রিয়াটাকে তাকে বলা হচ্ছে কোষ চক্র। তাকে বলছে শক্তি যে চক্রটা, তাকে বলা হচ্ছে কেফ চক্র। কেফ চক্র কোথায় সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয় কেফ চক্র। আচ্ছা, যদি আমি একটা মাইটোকন্ড্রিয়া আঁকি, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে আন্তরিক যে দেওয়ালটা রয়েছে সেটা বিভিন্ন আকৃতি, খাজ আকৃতি বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়ার আন্তরিক দেওয়াল, এই খাজ আকৃতি বিশিষ্ট, অঙ্গুল আকৃতি বিশিষ্ট এই যে খাজ আকৃতির দেওয়ালকে কি বলা হয়, ক্রিস্টি বলা হয়। খুব ইম্পর্টেন্ট, ক্রিস্টি বলা হয়। খাজ আকৃতির যে দেওয়ালকে তাকে বলা হয় ক্রিস্টি, বলা হয়। আন্তরিক দেওয়াল, মাইটোকন্ড্রিয়ার আন্তরিক দেওয়ালকে ক্রিস্টি বলা হয়। তাহলে আমরা কি জানলাম, কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কেফ চক্র কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়া ঘটে। আন্তরিক দেওয়ালকে ক্রিস্টি বলা হয়। এটিপি কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতেই সংগঠিত হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। তাহলে আমরা জানলাম। এরপর আমরা আরেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে জানবো। এবার জানবো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার মতো একটা ডিপার্টমেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা কোষের ভিতরে রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সম্পর্কে আমরা জানবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে একে কি বলা হচ্ছে, ইআর বলা হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। এন্ডোপ্লাজমিক মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় কোষের কঙ্কাল। কেন কঙ্কাল বলা হচ্ছে কোষের কঙ্কাল? যেমন বাইরে রয়েছে, কোষের বাইরে কি রয়েছে, কোষ প্রাচীর রয়েছে, কোষ পর্দা রয়েছে। এটা হচ্ছে অন্তঃকোষীয় পর্দার মতো, এটা তন্তু দিয়ে গঠিত, আঁশ আকৃতির। এর জন্য কে বলা হচ্ছে কোষের কঙ্কাল বলা হচ্ছে। একে বলা হচ্ছে কোষের কঙ্কাল, বলা হয়। এন্ডোপ্লাজমিক দু প্রকার, একটা হচ্ছে স্মুথ মসৃণ, যাকে বলা হচ্ছে স্মুথ ইআর, মসৃণ। আর একটা হচ্ছে রাফ, মানে খসখসে, রাফ ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ আর হচ্ছে অমসৃণ। দেখো, এন্ডোপ্লাজমিক আমি একটু আগে বললাম আঁশ আকৃতির, তন্তু আকৃতির। এটা হচ্ছে একটা অন্তঃকোষীয় পর্দা। যেমন বহিঃকোষীয় পর্দা হচ্ছে কোষ পর্দা, এটা অন্তঃকোষীয় পর্দার মতো। তাহলে এটা যেহেতু তন্তু আকৃতির, এর প্রাচীরে যদি বলা হয়, এই যে একটা আমি কাটলাম, এটা কোষের ভিতরে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর প্রোটোপ্লাজম তো তরল পদার্থ, সমস্তটা একদম বলা হচ্ছে। তাহলে নিউক্লিওপ্লাজম অর্থাৎ যে প্রোটোপ্লাজম রয়েছে তার মধ্যে রয়েছে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এই এন্ডোপ্লাজমিক যে রেটিকুলামের গায়ে ছোট ছোট সূক্ষ্ম দানা থাকে। কি দানা? রাইবোজোমের দানা থাকে। আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, যে হচ্ছে প্রোটিন তৈরি করে একটা কোষীয় ডিপার্টমেন্ট, যেটা আমরা পরবর্তীতে জানবো রাইবোজোম সম্পর্কে। যেটার ভিতরে, অর্থাৎ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট দানা থাকে, সেটাই হচ্ছে অমসৃণ। আর যেটার ভিতরে দানা থাকে না সেটা কি, মসৃণ। যেটা দানা থাকে সেটা হচ্ছে অমসৃণ, আর যেটা দানা থাকে না সেটা হচ্ছে মসৃণ। তাহলে যেটা দানা থাকে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, সেক্ষেত্রে কি করবে, আরে ভাই রাইবোজোম থাকছে, আর রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা। তার মানে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। প্রোটিন। আর যেটা দানা থাকছে না, সে কি তৈরি করে, সে তৈরি করে শর্করা ও ফ্যাট। তাহলে এই সম্পর্কে আমরা জানলাম বিস্তারিত। এরপর দিন আমরা আরো বিস্তারিত জানবো, আলাদা ডিপার্টমেন্ট গুলো সম্পর্কে জানবো। তা যা যা পড়লাম আমরা একবার জেনে নিই প্রথম থেকে। তাহলে আমরা প্রথম থেকে যেটা জানলাম, যে জীববিদ্যা কথাটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, বায়োস ও লোগোস। বায়োস কথার অর্থ হচ্ছে জীব,
আর লোগোস কথা হচ্ছে বিদ্যা। যে বিদ্যায় জীবন নিয়ে আলোচনা করা হয় তাকে বায়োলজি বলা হয়। বায়োলজির দুটি পার্ট, দুটি শাখা, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা আর একটা প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, প্রাণীবিদ্যায় প্রাণী নিয়ে আলোচনা করা হয়। প্রাণীবিদ্যার জনককে প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টোটল, উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস। কোষ হচ্ছে জীবদেহের সবথেকে ছোট ইউনিট, কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তাহলে কোষ কে আবিষ্কার করেছেন? রবার্ট হুক আবিষ্কার করেছেন 1665 খ্রিস্টাব্দে, কিন্তু যিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন সেই কোষটি ছিল একটি মৃত কোষ। কোষের যে অধ্যয়ন কিসের থেকে আবিষ্কার করেছেন? কর্কের টুকরো থেকে আবিষ্কার করেছেন। কোষের অধ্যয়নকে কি বলা হয়? কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি বলা হয়। তাহলে জীবিত কোষ প্রথম কে আবিষ্কার করেছেন? জীবিত কোষ প্রথম আবিষ্কার করেছেন অ্যান্টনি লিউয়েন হক। অ্যান্টনি লিউয়েন হক কি জনক? অ্যান্টনি লিউয়েন ব্যাকটেরিয়া বিদ্যার জনক, আর কোষবিদ্যার জনক কাকে বলা হয়? রবার্ট হুককে বলা হয়। মৃত কোষকে কি বলা হয়? নেপ্রিসিস বলা হয়। এই পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? এই পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষের নাম কি? সবচেয়ে ছোট মাইটোপ্লাজমা। মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম কি? ডিম্বাণু। মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? শুক্রাণু। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি? স্নায়ু কোষ, নিউরন। মানবদেহের সবচেয়ে কোষ বিভাজন মানে কোষ থেকে কোষ তৈরি কোথায় সবচেয়ে তাড়াতাড়ি ঘটে? যকৃতে সবচেয়ে তাড়াতাড়ি ঘটে। সবচেয়ে ধীরগতিতে বা ঘটেই না, কোথায় ঘটে না? মস্তিষ্কে সবচেয়ে ঘটে না। আচ্ছা, কোষ তো আমাদের শরীরটা যে কোষ দিয়ে তৈরি, এই কথা কে বলেছেন? স্লাইডেন ও সোয়ান বলেছেন। এর জন্য একে বলা হয় কোষতত্ত্বের প্রবক্তা। কোষতত্ত্বের প্রবক্তা। কোষকে কয় ভাগে ভাগ করা হয়? কোষকে দুই ভাগে ভাগ করা হয়, ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কাদের কোষ? উদ্ভিদ প্রাণীদের কোষ। আর প্রোক্যারিওটিক কোষের আদি কোষ বলা হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবালদের কোষ। ইউক্যারিওটিক কোষটা বিকশিত কোষ, আর এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের অবিকশিত কোষ। ইউক্যারিওটিক কোষ সম্পর্কে আমরা বিস্তারিত জানছি। ইউক্যারিওটিক কোষ দেখলাম আমরা কি রয়েছে? সবচেয়ে বাইরে রয়েছে কোষ প্রাচীর, তারপর রয়েছে কোষ পর্দা, তারপর রয়েছে কোষীয় এক একটা অঙ্গন, এক একটা ডিপার্টমেন্ট, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। তার আমি ভাগ করেছি এইভাবে: কোষ প্রাচীর, কোষ পর্দা, তারপর কি করেছি? নিউক্লিয়াস না, প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আবার চারটি ভাগে ভাগ করেছি: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় জালিকা। আর ওইদিকে আমরা ভাগ করেছি যে সাইটোপ্লাজম রয়েছে, সেই সাইটোপ্লাজম আমরা ভাগ করেছি মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম। এগুলো আলাদা ডিপার্টমেন্ট, আমরা পরের দিন আলোচনা করবো বললাম। এবার যে নিউক্লিয়াস আমরা প্রথম করেছিলাম, নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজমকে কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম হচ্ছে সমস্ত কিছু, অর্থাৎ কোষের ভিতরে যা কিছু রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবার আমরা নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। কারণ নিউক্লিয়াসের ভিতরে কি এমন শক্তি রয়েছে? ক্রোমাটিন সূত্র রয়েছে, ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালিকা, নিউক্লিওপ্লাজমের উপর ভাসছে নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন সূত্র। তাহলে সাইটোপ্লাজমে আমরা প্রথমে জেনেছি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। আন্তরিক দেওয়ালকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে রান্নাঘর বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হচ্ছে, এটিপি এখানে ঘটছে, কেপস চক্র এখানেই ঘটছে। তারপর আমরা জানলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক হচ্ছে তন্তু আকার ও আকৃতি বিশিষ্ট, যেটা হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের ভিতরে একটা নলাকার বা তন্তু আকার আঁশ দিয়ে গঠিত। তার ভিতরে কি রয়েছে? তার ভিতরে রয়েছে এন্ডোপ্লাজম, যেটা কোষের কঙ্কাল নামে পরিচিত। এবার কোষের কঙ্কাল অর্থাৎ এই দু ভাগ রয়েছে, একটা হচ্ছে কি ভাগ? স্মুথ, আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ আর অমসৃণ। মসৃণ কেন? মসৃণ যেটার ভিতরে কি থাকে না? রাইবোজোমের দানা থাকে না। আর যার ভিতরে রাইবোজোমের দানা থাকে, যেটার ভিতরে রাইবোজোমের দানা থাকে সেটা হচ্ছে অমসৃণ, সেটা কিন্তু প্রোটিন তৈরি করছে। আর দানা থাকে না, সেটা তৈরি করছে ফ্যাট ও শর্করা।